এই যে তদন্ত কমিটিটা করা হয়েছে, এই তদন্ত কমিটিটা কতটা স্বচ্ছভাবে সব কিছু বের করে আনতে পারবে সে নিশ্চয়তা আমি এখনও পাচ্ছি না। আমি শুনেছি, জেনেছি এইভাবে কোনো কিছু আসলে গ্রহণযোগ্য হয় না। নারী ক্রিকেটের মধ্যে অনেক গ্রুপিং অনেক আগে থেকেই। এই গ্রুপিংয়ের কারণে 7 জন ছিল একটা গ্রুপে, যেটা হচ্ছে যে 7 জন এখন কিন্তু অনেক কথা বলছে। তারা যেটা করেছিলেন সেটা হলো প্রথমে একটা প্রেস রিলিজ দিয়ে এটাকে হালকা করে ফেলেছেন, যেটা করা সমীচীন হয়নি। যে অভিযোগ করেছেন তিনি কিন্তু আবাহনীর ক্রিকেটার ছিলেন। এই আবাহনী ক্রিকেট মানে হচ্ছে পাপন ভাই তার কথা শুনতে বাধ্য। হঠাৎ করেই দেশের নারী ক্রিকেটের লু হাওয়া। সঙ্গে আছেন সমকালের বিশেষ প্রতিনিধি সিকান্দার আলী, যিনি বেশ কিছু এক্সক্লুসিভ ইন্টারভিউ করেছেন নারীদের, কথাও বলেছেন অনেকের সঙ্গে। সিকান্দার ভাই, আসলেই তো লু হাওয়া। লু হাওয়া তো অবশ্যই আপনার যে ধরনের ঘটনা ঘটেছে এবং তার যে বর্ণনা শুনছি, লোমহর্ষক বর্ণনা, সেগুলি যদি প্রমাণিত হয় তাহলে বাংলাদেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত। এ ধরনের ঘটনা ঘটা মানেই হচ্ছে আপনার কন্ট্রোল নেই বাংলাদেশ ক্রিকেটের। বাংলাদেশের নারীরা আমরা অনেক সেক্টরেই দেখি নির্যাতিত হয়, কিন্তু ক্রিকেট বা স্পোর্টসেও অত বেশি জোরালো আওয়াজ খুব একটা দেখতে পাইনি। 2011 বা 12 দিকে সাঁতারে ববিতা নামের একজন সাঁতারু ছিলেন, যারকে এরকম এমদাদুল নামে একজন ভদ্রলোক ছিলেন, আনসারে চাকরি করতেন এবং তিনি কোচ, তিনি এরকম যৌন নির্যাতন করেছিলেন। সেই রিপোর্টটা আমি করেছিলাম। এরপরেও দু একটা ঘটনা ঘটেছিল, কিন্তু সেই রকম বিস্তারিত সেটা হচ্ছে ভেতর থেকে খুঁজে বের করে রিপোর্টটা করা হয়েছিল। আর এখানে যেটা হচ্ছে সেটা নারী নিজেই অভিযোগ করেছেন এবং এই অভিযোগটা একটা প্ল্যাটফর্মে এসে তিনি জানিয়েছেন সবাইকে, জানা শুধুমাত্র দেশ না বিদেশের মানুষও এতে জানতে পেরেছে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদন্ত কমিটি করেছেন, সেই তদন্ত কমিটি কতটুকু ভেতর থেকে দিক করে সত্যতা বের করে নিয়ে আসতে পারে সেটা একটা ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে যে জাহানার আলম রয়েছেন অস্ট্রেলিয়াতে, তিনি দেশে আসলে এই সময় ভালো করতেন। এখানে এসে তদন্ত কমিটির সঙ্গে মুখোমুখি বসে আপনি প্রত্যেকটা জিনিস জানাতে পারতেন। জুমে অনেক কিছু হয়তো বলবেন, দূরে থেকে অনেক কিছু বলা সহজ বা সম্ভব, সামনাসামনি কথা বললে আরো অনেক কিছু বের হয়ে যায়, অনেক কিছুই ক্লিয়ার হয়ে যায়। এবং যারা দোষী, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদেরকে যদিও মুখোমুখি করা যেত সেটাও একটা ব্যাপার। অনেক সময় তদন্তের প্রয়োজনে দূর থেকেও হয়, আবার কাছে মুখোমুখিও করতে হয়। সেটা হলো ডিপেন্ডস অন, অথবা আড়ালে রেখে সে কি বললো, সে প্রতিপক্ষ যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তিনি কি বলছেন, দুটোকে কম্পেয়ার করা যেতে পারে। তো সেই জায়গা থেকে এই যে তদন্ত কমিটিটা করা হয়েছে, এই তদন্ত কমিটিটা কতটা স্বচ্ছভাবে সব কিছু বের করে আনতে পারবে সে নিশ্চয়তা আমি এখনও পাচ্ছি না। এখানে আরও একটা তদন্ত কমিটি হওয়া উচিত, যেটা হলো রাষ্ট্রীয়ভাবে। সেই রাষ্ট্রীয় তদন্ত কমিটি খতিয়ে দেখবে, প্রয়োজন বোধে আইনানুগ ব্যবস্থা নেবে এবং তারা প্রয়োজন বোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এই তদন্ত করতে পারবে, কারণ তারা প্রফেশনাল এবং তারা কিন্তু সবসময় এরকম ক্রিমিনাল কেসগুলো তদন্ত করে অভ্যস্ত, ডিবি বলেন, এসবি বলেন। কিন্তু আপনি আইন সালিশ কেন্দ্র কিংবা এনজিওগুলো তাদেরকে দিলে কিন্তু তদন্তর ওইরকম প্রকৃত চিত্র নাও আসতে পারে। তারা হলো অনেক সময় নারী ভিকটিমকে সবসময় সাপোর্ট দিয়ে থাকেন। এখন সাপোর্ট দেওয়ার তদন্ত করা এক জিনিস নয়, তারা তাদের মতো করে করবেন, খুঁজে দেখবেন। একটা হলো নিরপেক্ষ জায়গা থেকে তদন্ত করতে হলে রাষ্ট্রীয় তদন্তটা খুব প্রয়োজন। এখন অনেক অভিযোগ উঠছে, যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদন্ত করছে তাদের মতো করে, সেখানেও উচ্চ ক্ষমতা সম্পন্ন দুজন নারী রয়েছেন। এখন দুজন নারী বিক্রি হয়ে যাবেন নিশ্চয়ই না। তারপরেও কথা থাকে যে আর একটা তদন্ত কমিটি হলে সরকারের দিক থেকে, এবং সেটা যদি ওইরকম নারীদের ম্যাক্সিমাম নারী রেখে এবং একজন পুরুষও রাখতে হবে, যেহেতু অভিযোগগুলো পুরুষের বিরুদ্ধেই। তো সেই জায়গায় সব নারী তো আর আপনার হবেন না, পক্ষপাতিত্ব করবেন না, নারীরাও নিরপেক্ষ হন বা পুরুষরাও নিরপেক্ষ হন বা পুরুষরাও ভালো হন। সেই জায়গা থেকে আমি মনে করি যে এই যে লু হাওয়া চলছে, এই যে অভিযোগ শুধুমাত্র যে জাহানারা করেছেন তা না, তার সঙ্গে আমরা শুনছি রোমান আহমেদও বলছেন যে নিজে সুক্তার ইন্টারভিউ করেছেন। হ্যাঁ, ওটা করে ইন্টারভিউ করেছি। তবে কিছু কিছু প্রশ্ন এসেছে একেবারে সব কিছু সেই সব জায়গা থেকে যারা এখন তদন্ত করবেন তারা কিন্তু এই বিষয়গুলো আমলে নিলে, এবং যারা ওই সময়ের প্রেক্ষাপটে ওই সময় যারা খেলেছেন বিশ্বকাপে, ওই সময় দলে যারা ছিলেন, যারা মাঠে ছিলেন, এবং এই ম্যানেজার বা যার বিরুদ্ধে অভিযোগ এসেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের সময়ের সব খেলোয়াড়দেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা, একান্ত গোপনীয়ভাবে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। কারণ সবার কাছে যখন জিজ্ঞাসাবাদ করবে, তারা যদি অন রেকর্ড, যেটা একদম সেফ অ্যান্ড সেফটি থাকবে, শুধুমাত্র আদালত কিংবা যারা তদন্ত কমিটি করবেন তাদের কাছেই গচ্ছিত থাকবে, অন্য বাইরে জানবে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় স্বচ্ছতা আর ব্যাপারটা থাকবে এবং মেয়েরা তাদের ভেতরের কথাগুলো বলবেন। সেক্ষেত্রে যদি পরিষ্কারভাবে তারা সত্যটা তুলে ধরেন,
তারাও যদি সাফার করেন কিংবা কাউকে সাফার করতে দেখে থাকেন, সেটা যদি তারা তুলে ধরেন, তাহলে বিচারটা সঠিক প্রক্রিয়ায় হবে এবং দোষীরা তাদের শাস্তিটা পাবেন। কিন্তু এক্ষেত্রে যদি আপনি ডান বাম করেন, আপনি এড়িয়ে যান, তাহলে হবে না। সময়ের মানে যে সময়ের অভিযোগ, সেই সময়ের যেসব ক্রিকেটার ছিলেন, যারা অফিসিয়াল ছিলেন, সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এবং সেই সময়ের ক্রিকেটাররা যদি আপনার 16 জনের মধ্যে বা 15 জনের মধ্যে যদি 14 জন বলে যে না এরকম কিছু দেখেনি, তাহলে একরকম। আর যদি বলেন যে তাদের মধ্যে একজন দুজনও বলেন যে আমি দেখেছি, তাহলে কিন্তু প্রশ্নটা অন্যভাবে আসবে। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এবং যারা মানে করছেন, তাদেরও কিন্তু এখানে জিজ্ঞাসাবাদ আনতে হবে। যখন একটা জিনিস সামনে চলে আসে, কেউ একজন বলে, সেইটাকে ধরে অন্যরা সাহস করে এবং সেটা বলার সুযোগ পায়। বিশেষ করে যখন সমাজের কিংবা মিডিয়ার সাপোর্ট পায়, তখন কিন্তু অনেকেই বলতে চান। সবচেয়ে দুঃখজনক হলো যারা পেছনে নাম প্রকাশ না করে এভাবে বলতে চান, তাদেরটা আসলে একেবারেই সমীচীন না এবং গ্রহণযোগ্য না। তার সঙ্গে আরও কিছু বিষয় বলবো। আমি শুনেছি, জেনেছি, এইভাবে কোনো কিছু আসলে গ্রহণযোগ্য হয় না। এবং কাউকে এই শুনেছি জেনেছির উপরে ভিত্তি করে দোষী বা তার নাম বলে দেওয়া কোনোভাবেই সমীচীন না। আপনি যদি এই শুনেছি জেনেছি করেন, তাহলে যদি কেউ আদালতে যায় আপনার বিরুদ্ধে, তাহলে এই শুনেছি জেনেছিটা তখন আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে কার কাছে শুনেছেন। প্রত্যেককে আদালতে নিতে হবে এবং সেই আদালতে গিয়ে তারা যখন বলবে যে আমি বলেছি, বা তখন কিন্তু তাদের ওই সাক্ষীগুলোকে গ্রহণ করা হবে যে এই মেয়ে বলেছেন, এই মেয়ে এইভাবে হ্যারেস হয়েছে, তাহলে কিন্তু খুব হয় পরিষ্কার। আমি মনে করি যদি কেউ মনে করেন যে সে অফেন্ডেড হয়েছে, তাহলে আদালতে যাওয়া উচিত। আদালতে যাওয়া উচিত এই কারণে যে আমি শুনেছির ভিত্তিতে কেউ যদি অন্যের নাম প্রকাশ করে দেয় এবং তার চরিত্র হনন করে, তার অবভিয়াসলি আদালতে যাওয়া উচিত এবং তাকে যে শুনেছি বলে মানে এই শুনেছির প্রেক্ষাপট থেকে তাকে আদালতে নেওয়া উচিত। তারপরে আদালত বাদবাকিটা বের করবে। সেক্ষেত্রে পুলিশ তদন্ত হতে পারে কারা তাকে বলেছে। তারা যদি সত্যি হয়, তাহলে যদি সেই তাদের মাধ্যমে তাদের কাছ থেকে গোপনীয়ভাবে সমস্ত তথ্য যাচাই করে নিয়ে সেই অভিযুক্ত যাদের নাম এসেছে তাদেরকে কঠিন পানিশমেন্ট দেওয়া উচিত। সিকান্দার ভাই, একই সঙ্গে আমি বর্তমান নারী দলের যে ক্রিকেটাররা রয়েছেন, এদেরকেও, রানিং ক্রিকেটারের কথা বলছি, এদেরকেও এখন পর্যন্ত কোনো ফেসবুকে স্ট্যাটাস দেয়নি। আমরা দেখেছি যে মাশরাফিকে দেখেছি, তামিমকে দেখেছি, মুশফিককে দেখেছি, অনেক ছেলে ক্রিকেটার অর্থাৎ পুরুষ ক্রিকেটার কিন্তু এর পক্ষে কথা বলেছেন যে ভিকটিম, সেই ভিকটিমের পক্ষে তারা আছেন, যদি সত্যি হয় সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। কিন্তু কোনো নারী ক্রিকেটার, ইন্টারেস্টিংলিভাবে কোনো নারী ক্রিকেটার এখন পর্যন্ত কোনো ধরনের পোস্ট দেননি, কোনো ধরনের মন্তব্য করেনি। তাদের তো আগে এগিয়ে আসার উচিত ছিল। আপনার কি মনে হয় এটা কেন হতে পারে? দেখুন, আমার কাছে যেটুকু মনে হয়েছে, নারী ক্রিকেটের মধ্যে অনেক গ্রুপিং অনেক আগে থেকেই। এই গ্রুপিংয়ের কারণে 7 জন ছিল একটা গ্রুপে, যেটা হচ্ছে যে 7 জন এখন কিন্তু অনেক কথা বলছে তারা জাতীয় দলে নেই এবং তারা প্রত্যেকেই মনে করে যে তাদের জাতীয় দলে খেলার অধিকার রয়েছে এবং এখনও তারা খেলতে পারেন এবং সেই 7 জনের মধ্যে থেকে কিন্তু অনেক বেশি আওয়াজ আসছে। কিন্তু আবার দেখবেন যারা এখন রয়েছে তাদেরকে বলা হচ্ছে সিনিয়রদের ছেড়ে ফেলে জুনিয়রদের এখানে সুযোগ করে দেওয়া হয়েছে। এখন যারা খেলছেন, যদিও সিনিয়র আরও কয়েকজন রয়েছেন যারা সিনিয়র অনেক বছর ধরে খেলে ফেলেছেন, তো এখানে সিনিয়র জুনিয়রের একটা কম্বিনেশন চলছে। এখন বেস্ট পারফর্মার যারা, তারাই তো আসলে সুযোগ পাবে এবং কম্বিনেশনের একটা ব্যাপার থাকে। অভিযোগ তো করাই যায় ভেতর থেকে। এই যে অভিযোগগুলো করা হয়েছে যে গ্রুপিং দলের ভিতরে বিশ্বকাপ দলে কিন্তু বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে, হয়তো ম্যাচ অনেকগুলো জিততে পারেনি, জেতার কাছে গিয়েছিল, কিন্তু সেই বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই যখন আপনি প্রশ্ন তুলেছেন, তখন কিন্তু এইটা দলের ভিতরে যদি কোনো গ্রুপিং থাকে, সেটা তো ভেতর থেকে আসতে হবে। এখানে কোনো মেয়ে যদি কোনো মিডিয়াকে বলে বা বিসিবিকে বলে কিংবা কোনো অফিসিয়ালকে জানায়, তাহলে কিন্তু সেটা মোর গ্রহণযোগ্য হয়। কিন্তু থার্ড পার্টি, ফোর্থ পার্টি যদি বাইরে থেকে বা যে কোনো জায়গা থেকে বলে যে গ্রুপিং রয়েছে, সেটা কিন্তু প্রমাণ করা খুব কঠিন। সেক্ষেত্রে এখানে যারা কোচিং স্টাফ থাকেন বা যারা বিসিবির নিয়োগকৃত, তারা তাহলে গ্রুপিংয়ের সঙ্গে সামিল, তাদেরকে শাস্তি দিতে হবে। তো আর এখানে কোচ সারোয়ার ইমরানকে আমরা সারা জীবন দেখে এসেছি, সবাই আসলে ভয় বা আতঙ্কে থাকে। অনেক সিনিয়র ক্রিকেটারদের দেখেছি তারা সারোয়ার ইমরানকে সমী করে চলে। তার মানে সারোয়ার ইমরানও এখানে ব্যর্থ, তিনি কোচ হিসেবে এই গ্রুপিং বন্ধ করতে পারেননি। এইসব ব্যাপারগুলো বিসিবিকে অবশ্যই ক্ষতি দেখা উচিত। যদি গ্রুপিং থাকে, তাহলে সেটাকে একদম সমূলে উৎপাদন করা অত্যন্ত অত্যাবশ্যক। আর যদি গ্রুপিং না থাকে, সেটাও পরিষ্কার করা উচিত তদন্তের মাধ্যমে। তারা যেটা করেছিলেন সেটা হলো প্রথমে একটা প্রেস রিলিজ দিয়ে এটাকে হালকা করে ফেলেছেন, যেটা করা সমীচীন হয়নি বা অনুচিত
ছিল। তো এইরকম ব্যাপারগুলি থেকে কিন্তু আজকে যে আউটবাস্টটা দেখছি আমরা, সেই আউটবাস্টকে মিটু মিটু কিন্তু সবাই বলছে না, কিছু কিছু মানুষ বলছে, যারা প্রশ্ন এই কারণেই উঠছে। আমরা দেখব যে গতকালকে একরকম ইন্টারভিউ, কয়েকটা ইন্টারভিউ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। তো কেউ কেউ বলেছে যে ওই সময় আমাদেরকে কেন বলেনি সেরকম প্রশ্ন তুলেছে। কিন্তু আপনি যখন একটা টিমে থাকবেন, কখন যদি কেউ আপনাকে এরকম অ্যাপ্রোচ করে, তখন আপনার খেলোয়াড় যারা রয়েছে, যারা সিনিয়র হোক বা সমবয়সী হোক কিংবা হোক, তারা যেন শিকার না হয় এরকম যৌন হয়রানি বলেন বা কিংবা যে কোনো বডি শেমিং বলেন বা যে কোনো বিষয়ে কিংবা নির্যাতনের, সেই জায়গা থেকে আপনি আপনার কলিগদের সতর্ক করা কিন্তু আপনার দায়িত্ব, যে এই লোক খারাপ, এই লোক আমাকে এইরকম অ্যাপ্রোচ করেছে, সেটা তোমরা কিন্তু সতর্ক থেকো। অথবা ক্যাপ্টেনকে বলা, যদি ক্যাপ্টেনকে মনে হয় যে ক্যাপ্টেন পক্ষে নাই, তাহলে অন্য থার্ড পার্টি না হলে চেয়ারম্যান, না হলে বিসিবি প্রেসিডেন্ট পাপন ভাই তখন তো এক্সেসেবল ছিলেন। তো আমার মনে হয় যে এরকম বলা উচিত ছিল সেই জায়গায়, বললে আজকে কিন্তু এই অবস্থায় আসতো না। কারণ যে অভিযোগ করছেন তিনি কিন্তু আবাহনীর ক্রিকেটার ছিলেন। এই আবাহনী ক্রিকেট মানে হচ্ছে পাপন ভাই তার কথা শুনতে বাধ্য, ইসমাইল হায়দার মল্লিক তার কথা শুনতে বাধ্য ছিলেন। এবং শুধু তাই নয়, এখানে আবার ধরেন ছিলেন হলো খালেদ মাহমুদ সুজন, তিনিও কিন্তু জাহানারার ব্যাপারে আওয়াজ তুলেছেন অনেক সময়, তিনিও কিন্তু তার কাছে বললেও কিন্তু শুনতেন। তো আমার কথা হচ্ছে যে ওই সময় এই রকম ঘটনাগুলি অবশ্যই বলা উচিত ছিল। নিঃসন্দেহে তার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনাগুলি যদি তখন বলতেন তাহলে আরও বেশি প্রতিকার পাওয়া এবং এই এত দূর গড়াতে পারতো না। আরও যে 3টা বছর গেল বা 2টা বছর গেল, এই 2টা বছর হয়তো আরও অনেকগুলো ঘটনা ঘটেছে, কিংবা নতুনদের যারা তরুণ প্রজন্ম তাদের সঙ্গে হয়তো কিছু ঘটেছে, সেই ঘটনাগুলো ঘটার সুযোগ থাকতো না। সিকান্দার ভাই, আমাদের নারী ক্রিকেট, আপনি বলছেন বিশ্বকাপটা ভালো খেলেছে, সাম্প্রতিক সময় ভালো ক্রিকেট খেলছে, সামনে আমাদের ভারত ট্যুর রয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইংলিশ মিডিয়ামের কেউ এসে আসলে নারী ক্রিকেট খেলে না। বাস্তবতা বাংলাদেশে আসলে যারা রুট লেভেল কিংবা মিড লেভেল, আমাদের মতো পরিবার থেকে যারা আসে, ওই পরিবারের মেয়েরাই এসে ক্রিকেট খেলে। এমন ঘটনায় আপনি কি কিছুটা শঙ্কিত কিনা যে তারা তাদের মেয়েদেরকে ক্রিকেট খেলতে পাঠাতে দ্বিতীয়বার ভাববে? দেখেন, আমাদের ম্যাক্সিমাম মেয়ে হলো আপনার প্রান্তিক লেভেল থেকে আসে, একদম প্রান্তিক লেভেলে। যে প্রান্তিক লেভেল থেকে আসা পরিবারগুলোর প্রতিনিধিত্ব করছে, তার ভাগ্য ফেরানোর জন্য তারা চেষ্টা করে এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে। সেই জায়গা থেকে মধ্যবিত্ত কিন্তু সম্প্রতি আসলো তাদেরকে আইডল মেনে। যখন সেই মধ্যবিত্ত সম্পৃক্ত হলো, তখনই কিন্তু এরকম একটা আঘাত আসলো। এই আঘাতটা বাংলাদেশের ক্রিকেটের জন্য 2টা দিকই থাকতে পারে। একটা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত অলরেডি হয়ে গিয়েছে, মধ্যবিত্ত চাইবে না তার মেয়েকে এইসব জায়গায় দিতে, কারণ এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো এটাকে পরিচ্ছন্নভাবে রাখতে পারেনি। আর একটা ব্যাপার হচ্ছে যে এখন যদি মধ্যবিত্ত আসে, তারা ভয় পাবে যে আমার মেয়ে কী হলো। এই যে আতঙ্কের মধ্যে থাকা, পরিবারের চাপ, পরিবার বিয়ে দিতে পারবে কি পারবে না, এইসব অনেক ব্যাপারগুলি চলে আসবে। সেই জায়গা থেকে বলা যায় যে একটা ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছে, কিন্তু এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। সেটা কি হবে, প্রকৃত দোষীদেরকে খুঁজে বের করে একেবারে আইনানুগ ব্যবস্থা নেওয়া, শুধুমাত্র নিষেধাজ্ঞা নয়, তাদেরকে আদালতের মাধ্যমে শাস্তি দিয়ে একেবারে চিরতরে এখানে থেকে এই যৌন হয়রানির মতো নিকৃষ্টতম ঘটনা সেগুলি বন্ধ না করা গেলে কোনোভাবেই এই ক্রিকেটে আস্থা ফিরবে না। তা আস্থা ফেরানোর জন্য হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেই রকম কঠোর এবং কঠিন পদক্ষেপগুলি নেওয়া উচিত।